আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বেস মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষার অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোশ্চেনটি সলভ করবো। তবে সলভিং এ যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। সো আমরা এই কোয়েশ্চেনটা সলিউশন করব। তবে সলিউশন করার পূর্বে আমরা উদ্দীপকের যে র মেটেরিয়ালসগুলো আছে এগুলো কিন্তু আগে কালেক্ট করে নিব, যাতে আমাদের টাইমটা কনজিউম কম হয়। আর টাইম কনজিউম কম হওয়া মানে আমি 20 মিনিটের মধ্যে প্রশ্ন যথাযথভাবে আনসার দিতে পারা, এটা আমার A+ পাওয়া অনেকাংশে নিশ্চিত করতে পারে। সো আমরা উদ্দীপকটা পড়ি। 2021 সালের 1 জানুয়ারি তারিখে আসমা এন্টারপ্রাইজ 14 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে। তাহলে মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 14 লক্ষ টাকা, 2021 সালের 1 জানুয়ারি ক্রয় করেছেন। এরপর হচ্ছে মেশিনটির পরিবহন ব্যয় 1,40,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 40,000 টাকা। তাহলে দেখেন মেশিনের যে আনুষঙ্গিক খরচ আছে, পরিবহন ব্যয় আছে 1,60,000 টাকা আর সংস্থাপন ব্যয় আছে 40,000 টাকা। তার মানে আনুষঙ্গিক খরচ হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে মেশিনটার ক্রয় মূল্য হচ্ছে 14 লক্ষ আর আনুষঙ্গিক খরচ 2 লক্ষ। তার মানে মেশিনের টোটাল ভ্যালু হচ্ছে কত লক্ষ টাকা? 16 লক্ষ টাকা। তাহলে আমরা লিখতে পারি 2021 সালে 1 জানুয়ারি মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 14 লক্ষ টাকা, পরিবহন ব্যয় পরিবহন খরচ 1,60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000 টাকা। দেন এরপর কি বলেছেন? বলা হচ্ছে আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। তাহলে আয়ুষ্কাল দিয়ে আছে 10 বছর, তাহলে n = 10 ইয়ার্স এন্ড ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ সেল বেস ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে সেল বেস ভ্যালু 1 লক্ষ টাকা। দেন এরপর বলা হচ্ছে প্রতিষ্ঠানটি 31 ডিসেম্বর হিসাব বন্ধ করে বার্ষিক 20% হারে ক্রমসমান যে পদ্ধতিতে অবচয় দাহ্যের সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে ক্রমসমান পদ্ধতিতে অবচয় দাহ্য করবে, তবে সেই ক্ষেত্রে অবচয়ের হার হচ্ছে 20%। তাহলে অবচয়ের হার 20%। ওকে, তাহলে কোন পদ্ধতিতে? ডাবল ডিক্লাইনিং মেথড, অর্থাৎ ক্রমসমান যে পদ্ধতিতে। ওকে, তাহলে আমরা যা র মেটেরিয়ালস দেওয়া ছিল ওগুলো কালেক্ট করে ফেলেছি। এখন থেকে আমাদেরকে আর কোনো উদ্দীপক করার প্রয়োজন নেই। এখন জাস্ট প্রশ্ন করবো, আনসার দিব। ফার্স্ট ওয়ান আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা বলা হচ্ছে মেশিনটির প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূল্য মানে হচ্ছে মেশিনের টোটাল ভ্যালু, অর্থাৎ মেশিনটা কত টাকা মূল্যে অর্জন করা সম্ভব হয়েছে। অর্জন মূল্য বা মোট মূল্য বা প্রারম্ভিক মূল্যটা আমাদেরকে কি করতে বলেছে? ডিটারমাইন করতে বলেছে। সো আমরা প্রারম্ভিক মূল্যটা ডিটারমাইন করি। তাহলে মেশিনের প্রারম্ভিক মূল্য ডিটারমাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা জানি মেশিনের মোট মূল্য ইকুয়াল টু কি? মোট মূল্য, যেহেতু প্রারম্ভিক মূল্য বলেছেন আমরা প্রারম্ভিক মূল্য লিখি। প্রারম্ভিক মূল্য, দেখেন মেশিনের প্রারম্ভিক মূল্য আর মোট মূল্য ইকুয়ালটা হচ্ছে কি? ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ, তাহলে ক্রয় মূল্য কত ছিল? দেখেন ক্রয় মূল্য হচ্ছে 14 লক্ষ টাকা। তাহলে ক্রয় মূল্য 14 লক্ষ টাকা প্লাস আনুষঙ্গিক খরচ কত? তাহলে পরিবহন ব্যয় সংস্থাপন ব্যয় এই দুইটা মিলেই হচ্ছে আনুষঙ্গিক খরচ, মোট আনুষঙ্গিক খরচ। তাহলে মোট আনুষঙ্গিক খরচ হচ্ছে 2 লক্ষ টাকা, 1,60,000 এবং 40,000, তাহলে 2 লক্ষ টাকা। তাহলে মেশিনের প্রারম্ভিক মূল্য কত দাঁড়ায়? 16 লক্ষ টাকা। ওকে, তাহলে মেশিনের প্রারম্ভিক মূল্য, মেশিনের মোট মূল্য, মেশিনের অর্জন মূল্য সেম কথা। ওকে, তাহলে আমরা 2 নাম্বার অলরেডি গেইন করেছি।
দেন এরপরের প্রশ্ন আমাদের কি বলেছেন, এরপরের প্রশ্ন আমাদেরকে বলেছে প্রথম 4 বছরের জন্য অবচয় সারণী প্রস্তুত করো। তার মানে আমাদেরকে অবচয় সারণী প্রস্তুত করতে বলেছেন, অর্থাৎ 4 বছরের অবচয় আমরা বের করব, তবে ইনফরমালি বের না করে অবচয়গুলোকে আমরা টেবল আকারে রিপ্রেজেন্ট করব। এটাই হচ্ছে অবচয় সারণী। ওকে, সো আমরা অবচয় সারণীটা করি। এখন দেখেন, অবচয় সারণী করার জন্য আমাদের গড় মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট আমরা উপরে একটা বার নিব। এই যে উপরে আমরা একটা বার নিলাম, একটা রো নিলাম। এখন অবচয় ডিটারমাইন করার সময় প্রথম যে কাজটা আমাদেরকে আসবে এটা হচ্ছে বছর, তাহলে এটা হচ্ছে বছর। ওকে, এখন দেখেন আমরা অবচয়ের ধার্য করব কোন পদ্ধতিতে অবচয় ধার্য করব? 20% হারে ক্রমরা সমান জের পদ্ধতিতে। আচ্ছা, ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় কিসের উপর করা হয়? আমরা জানি ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে বহিমূল্য ইনটু অবচয়ের হার। তার মানে অবচয় নির্ধারণ করা হচ্ছে বহিমূল্যের উপর। সো আমরা বছরের পরে আমাদেরকে সম্পদের বহিমূল্য বের করতে হবে, তাহলে এটা হচ্ছে বহিমূল্য। তাহলে বহিমূল্যের সাথে কি করলে অবচয় বের হয়? অবচয়ের হার গুণ করলে, তাহলে এটা হচ্ছে অবচয়ের হার। আচ্ছা, বহিমূল্যের সাথে অবচয়ের হার গুণ করলাম, তাহলে কি আসবে? অবচয় আসবে, তাহলে এটা হচ্ছে অবচয়। আচ্ছা, অবচয় আসলো। আচ্ছা, অবচয়গুলো আমরা কোথায় জমা রাখি? অবচয় সঞ্চিতি ফান্ডে। কোথায় জমা রাখি? অবচয় সঞ্চিতি ফান্ডে। ওকে, এরপরের ঘরটা আমি খালি রাখলাম। তাহলে আমরা যেটা করতেছি এটা হচ্ছে কি সারণী? অবচয় সারণী। ওকে, তাহলে আমরা প্রথম বছর থেকে করা শুরু করি। প্রথম বছর হচ্ছে 2021। ওকে, দেখেন আমরা প্রথম বছর এই যে দেখেন 2021 সালের 1 জানুয়ারি। ওকে, তাহলে আমরা প্রথম বছর অবচয় ধার্য করব কখন? 2021 সালের ডিসেম্বর 31 তারিখ, কারণ প্রতিষ্ঠানটি ডিসেম্বরের 31 তারিখ হিসাবকাল সমাপ্ত করেন। ওকে, তাহলে প্রথম বছর বহিমূল্য কত হবে? আমরা জানি সম্পদের মোট মূল্য এবং বহিমূল্য সমান হয় প্রথম বছর। কেন? কারণ আমরা বহিমূল্য নির্ণয়ের সূত্র কিন্তু জানি অলরেডি। ঠিক আছে, বহিমূল্য নির্ণয়ের সূত্র কি? বহিমূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে বহিমূল্য ইকুয়াল টু সম্পদের মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। কি অবচয়? অথবা অবচয় সঞ্চিতি। পুঞ্জীবিত অবচয় অথবা অবচয় সঞ্চিতি, অর্থাৎ সম্পদের মোট মূল্য থেকে। তাহলে সম্পদের মোট মূল্য ছিল কত? 16 লক্ষ টাকা। এখন এই 16 লক্ষ টাকা থেকে যদি আমরা পুঞ্জীবিত অবচয় বাদ দিই, তাহলে আমাদের কি বের হবে? বহিমূল্য বের হবে। এখন বলেন তো, সম্পদ ক্রয়ের প্রাথমিক বছর হচ্ছে, প্রথম বছর হচ্ছে কোনটা? 2021 সাল। তাহলে 2021 সালে সম্পদটা নতুন ক্রয় করা হয়েছে। তাহলে ওই সম্পদের জীবনকালের ইতিহাসে কোনো অবচয় কি আছে? না, কারণ সম্পদটা তো নতুন প্লেসমেন্ট করা হয়েছে, তাহলে এটার কোনো অবচয় নেই। আর অবচয় যদি না থাকে, তাহলে পুঞ্জীবিত অবচয় ফান্ডে কোনো অর্থ কি আছে? নাই। তাহলে পুঞ্জীবিত অবচয় হচ্ছে 0। কারণ পুঞ্জীবিত অবচয় মানে হচ্ছে প্রত্যেক বছর যে অবচয়গুলো ধার্য করি ওই অবচয়গুলোর সমষ্টি হচ্ছে পুঞ্জীবিত অবচয়। ওকে, তাহলে যেই সম্পদের ইতিহাসে জীবনকালে কোনো অবচয়ের রেকর্ড নাই, সেটার কি পুঞ্জীবিত বা জমাকৃত অবচয় কি থাকতে পারে? না। তাহলে সেই জন্য সম্পদের প্রথম বছর, ক্রয়ের প্রথম বছর বা প্লেসমেন্টের প্রথম বছর সম্পদের বহিমূল্য এবং মোট মূল্য দুইটা কি হয়? সেম হয়। ওকে, তাহলে প্রথম বছর আমরা ধরতে পারি বহিমূল্য হচ্ছে কত? আমরা ধরতে পারি বহিমূল্য হচ্ছে 16 লক্ষ টাকা, মোট মূল্য বহিমূল্য সেম। এখন কয় পার্সেন্ট হার অবচয় ধার্য করবো? 20%। ওকে, এটা কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে 16 লক্ষ টাকার 20% হচ্ছে কত? 3,20,000 টাকা। ওকে, এখন 3,20,000 টাকা যে অবচয়গুলো প্রথম বছর ধার্য করেছেন, এই অবচয়গুলোকে আমরা কোথায় জমা রাখবো? অবচয় সঞ্চিতি হিসাবে বা পুঞ্জীবিত অবচয় ফান্ডে। এই যে জমা দিলাম, যেহেতু আগে থেকে কোনো ব্যালেন্স এখানে নাই, তাহলে শূন্যের সাথে যদি আমরা 3,20,000 যোগ করি 3,20,000 হয়। ওকে, একটা বিষয় খেয়াল করে দেখেন তো, বছরের শুরুতেই এই সম্পদটা আমাদের কাছে কত মূল্যমানের ছিল? 16 লক্ষ টাকা মূল্যমানের একটি সম্পদ ছিল। এই বছর সম্পদটা আমরা ইউজ করেছি কত?
3,20,000 টাকা। অবচয় মানে হচ্ছে সম্পদের যে অংশটা আপনি এই বছর কনজিউম করে ফেলেছেন। তাহলে 16 লক্ষ টাকার সম্পদ থেকে এই বছর আপনি কনজিউম করেছেন 3,20,000 টাকা। তাহলে সম্পদের মূল্য কি 16 লক্ষ থেকে গেছে? না। তাহলে 16 লক্ষ থেকে তো অলরেডি 3,20,000 টাকা আমি কনজিউম করে ফেলেছি। তাহলে অবশিষ্ট আর আছে কত? 12,80,000। আচ্ছা, এই যে অবশিষ্ট 12,80,000 টাকা আছে, এটা কি বছরের শুরুতে আছে নাকি শেষের দিন আছে? অবভিয়াসলি শেষের দিন। সেজন্য এই ভ্যালুটাকে বলা হয় সম্পদের সমাপনী মূল্য। সম্পদের কেমন মূল্য? সমাপনী মূল্য। আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেন এরপরের বছর আমরা করি। এরপরের বছর দেখেন, এরপর বছর হচ্ছে 2022, আবার ডিসেম্বরের 31 তারিখ। এখন বহিমূল্য কত? আমরা জানি সম্পদের মোট মূল্য থেকে পুঞ্জীবিত বছর বাদ দিলে বহিমূল্য বের হয়। তাহলে সম্পদের মোট মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা। এখান থেকে অবশ্যই সঞ্চিতি বাদ দিলে 3,20,000 টাকা যদি বাদ দিই 12,80,000 টাকায় আসে। তার মানে কি বুঝতে পারলাম? সম্পদের যেটাই সমাপনী মূল্য সেটাই সম্পদের বহিমূল্য। ওকে, তাহলে সম্পদের বহিমূল্য কত বের হয়েছে? 12,80,000 টাকা। ওকে, তাহলে কয় পার্সেন্ট অবচয় ধার্য করবো? 20%। ওকে, তাহলে 12,80,000 টাকার 20% কত? তাহলে আমরা বের করি। $12,80,000 টাকা ইন্টু 20%, 2,56,000 টাকা। তাহলে 2,56,000 টাকা হচ্ছে আমাদের অবচয়। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন তো, 2,56,000 টাকা যে অবচয়গুলো আসছে এগুলো আমরা কোথায় জমা রাখবো? পুঞ্জীবিত অবচয় ফান্ডে। তাহলে পুঞ্জীবিত অবচয় ফান্ডে অলরেডি আছে কত? 3,20,000। তাহলে এখন রাখতেছি কত? 2,56,000। তাহলে টোটাল কত হবে? 5,76,000। কত হবে? 5,76,000। ওকে, আগে থেকে ছিল 3,20,000, এখন রেখেছি 2,56,000। তার মানে টোটাল হয় 5,76,000। ওকে, এখন আপনি আমাকে বলেন 2022 সালে আমি বছরটা শুরু করেছি কত টাকার সম্পদ নিয়ে? 12,80,000 টাকার সম্পদ নিয়ে। এখান থেকে আমি এই বছর কত টাকার সম্পদ ইউজ করে ফেলেছি? 2,56,000 টাকার সম্পদ 2022 সালে আমরা কনজিউম করে ফেলেছি। তাহলে সম্পদের অবশিষ্ট মূল্য কি 12,80,000 টাকা থেকে যাবে? না। তাহলে 12,80,000 টাকা থেকে 2,56,000 টাকা কি হয়ে যাবে? মিনিমাইজ হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তাহলে -12,80,000 টাকা। তাহলে আর থাকে 10,24,000 টাকা। তাহলে এটা কোন দিন থাকে? বছরের শেষ দিন। সেজন্য এটাকে বলা হয় সমাপনী মূল্য। আর সম্পদের সমাপনী মূল্য আর বহিমূল্য সেম, একই কথা। ওকে, তাহলে আমরা 2023 সাল শুরু করি, কারণ এটা 4 বছর করতে বলেছেন। 2023 ডিসেম্বর 31। ওকে, তাহলে 10,24,000 টাকা। এখন আমাকে বলেন কয় পার্সেন্ট অবচয় ধার্য করবো? 20%। ওকে, তাহলে 10,24,000 টাকার 20% কত? 2,04,800। 2,04,800। এই যে অবচয়গুলো ধার্য করলেন এগুলো কোথায় জমা রাখবেন? অবচয় সঞ্চিতি ফান্ডে। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে আগে থেকে আছে কত? 5,76,000। এখন রাখতেছে 2,04,800 টাকা। তাহলে টোটাল কত হয়? তাহলে 5,76,000 প্লাস 2,04,800, তাহলে টোটাল হয় 7,80,800। 7,80,800 টাকা। ওকে, এখন আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এই বছরটা অর্থাৎ 2023 সালটা আমরা শুরু করেছি টোটাল 10,24,000 টাকার অ্যাসেটস নিয়ে। এখন এই 2023 সালে আমরা সম্পদের 2,04,800 টাকার সম্পদ কি করে ফেলেছি? কনজিউম করে ফেলেছি। তাহলে এই বছর কি সম্পদ 10,24,000 টাকা থেকে গেছে? না। তাহলে 10,24,000 থেকে আমরা যেটা কনজিউম করেছি ওটা বাদ দিয়ে সম্পদের অবশিষ্ট মূল্যটা কি করব? বের করব। তাহলে সম্পদ 10,24,000 মাইনাস 2,04,800, ঠিক আছে। তাহলে সম্পদের অবশিষ্ট মূল্য আর আছে 8,19,200। 8,19,200। ওকে, দেন আমরা 2024টা করি। 2024 সাল, তাও ডিসেম্বর 31। ওকে, তাহলে আমরা কত টাকা সম্পদ নিয়ে শুরু করেছি 2024 সালটা? 8,19,200
200 টাকা। ওকে, তাহলে কত পার্সেন্ট অবচয় ধার্য করব? 20%। তাহলে 8,19,200 টাকার 20% কত? 20%। 1,63,840। 1,63,840। এখন দেখেন এই অবচয়গুলো আমরা কোথায় জমা রাখবো? পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি ফান্ডে অথবা অবচয় সঞ্চিতি ফান্ডে। ওকে, তাহলে ওখানে অলরেডি আছে কত টাকা? 7,80,800 টাকা। এখন আমি রাখবো 1,63,840 টাকা। তাহলে টোটাল কত হয়? 1,63,840 প্লাস 7,80,800, তাহলে 9,44,640। 9,44,640। এখন দেখেন 2024 সালে আপনার টোটাল অ্যাসেটস এর পরিমাণ ছিল কত টাকা? 8,19,200 টাকা। আর 2024 সালে আপনি কতটুকু অ্যাসেটস কনজিউম করেছেন? 1,63,840 টাকা। তাহলে আপনার সম্পদ কি 8,19,200 টাকা থেকে যাবে? না, এখান থেকে যেটা কনজিউম করে ফেলছেন এটা কি হয়ে যাবে? ডিডাক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ছিল 8,19,200 মাইনাস কনজিউম করেছে 1,63,840। তাহলে আমাদের আর থাকবে 6,55,316। 6,55,316 টাকা। ওকে, তাহলে আমাদের 60 টাকা আসবে। 360। তাহলে আমরা 4 বছরের অবচয় সঞ্চিতি আমাদের অবচয় সারণী আমাদেরকে তৈরি করতে বলেছেন। আমরা 4 বছরের অবচয় সারণী তৈরি করেছি। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেন আনসার দিব। আমাদেরকে নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছেন? নেক্সট কোয়েশ্চেন বলেছেন মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। তার মানে আমাদেরকে কোনো জাবেদা করি নাই আমরা, কিন্তু জাবেদা করা ছাড়া আমাদেরকে মুখে মুখে কি করতে হবে? মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করতে হবে। সো আমরা মেশিন হিসাব এবং অবচয় হিসাব তৈরি করি। তাহলে হিসাব বলতে খতিয়ানকে বোঝায়, তার মানে আমরা খতিয়ান তৈরি করব। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা মেশিন হিসাব প্রস্তুত করব। চলমান জের চকে করব, কারণ চলমান জের চক হচ্ছে সবচেয়ে সহজ এবং এখানে কোনো ঝামেলা নাই এবং টাইম কনজিউম কিন্তু খুব কম হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেশিন হিসাব। ওকে, এখন দেখেন তাহলে এটা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। ওকে, এখন দেখেন আমরা মেশিন হিসাব প্রস্তুত করার জন্য আগে আমরা উদ্দীপকে যাই। যেহেতু আমরা জাবেদা করি নাই সেহেতু উদ্দীপক থেকে আমাদেরকে নিতে হবে। একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে আমরা যে ইনফরমেশনগুলো নিয়েছি, এখানে মেশিন কয়টা? একটা, যেটা আমরা ক্রয় করেছি 2021 সালের 1 জানুয়ারিতে টোটাল 16 লক্ষ টাকা দিয়ে। টোটাল কত লক্ষ টাকা দিয়ে? এই যে 16 লক্ষ টাকা দিয়ে আমরা ক্রয় করেছি। তাহলে বলেন তো এই 16 লক্ষ টাকা দিয়ে যখন মেশিনটা ক্রয় করেছি তখন আমরা জাবেদা কি দিয়েছি? মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব বা নগদান হিসাব ক্রেডিট। কারণ 16 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করার কারণে আমার কাছে মেশিন এসেছে, সম্পদ বেড়েছে, সেজন্য সম্পদকে বাড়িয়ে দিয়েছি, মেশিন হিসাব ডেবিট। বিপরীতে আমি নগদ টাকা দিয়েছি, আমার নগদ সংরক্ষিত অর্থের পরিমাণ কমেছে, সম্পদ কমেছে, সেজন্য নগদান হিসাবকে ক্রেডিট করেছি। তাহলে আমরা যেহেতু মেশিন হিসাব করতেছি তাহলে মেশিনকে হাইলাইট করব। তাহলে মেশিন কোথায় আছে? মেশিন হিসাব ডেবিটে আছে। তাহলে আমরা 16 লক্ষ টাকা ডেবিটে বসাবো। কিন্তু মেশিনের বিপরীতে কোন হিসাব আছে? নগদান হিসাব। তাহলে আমরা করতে পারি, মেশিন ডেবিটে আছে, ডেবিটে লিখবো 16 লক্ষ টাকা। তাহলে জেরের মধ্যে আগে থেকে ব্যালেন্স হতে জিরো, জিরোর সাথে 16 লক্ষ যোগ করলে কিন্তু 16 লক্ষই হয়। ওকে, এখন বিপরীত হিসাব কি ছিল? নগদান হিসাব। এখন এটা কত সালে? 2021 সালে 1 জানুয়ারি। ওকে, দেন আমরা দেখবো এরপরে মেশিন সংক্রান্ত আর কোনো হিসাব আছে কিনা। দেখেন এখানে কিন্তু নতুন মেশিন ক্রয়ের কোনো ইনফরমেশন দেওয়া আছে নাই, কারণ আমাদের উদ্দীপকের সব ইনফরমেশন কিন্তু এখানে লিখে ফেলেছি। তাহলে নতুন কোনো মেশিন ক্রয়ের ইনফরমেশন আছে? নাই। এই মেশিনটা বিক্রি করা হয়েছে এরকম কোনো ইনফরমেশন কি আছে? তাও নাই। তাহলে মেশিন সংক্রান্ত জাবেদা শুধু আমরা পেয়েছি কয়টা? একটা। ওকে, কিন্তু আমাদেরকে তো কয় বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করতে বলেছে এটা কিন্তু বলে নাই। যেহেতু আমরা অবচয় সারণীটা 4 বছরের জন্য প্রস্তুত করেছি, সেহেতু আমরা মেশিন এবং অবচয় হিসাব দুইটাই কিন্তু কয় বছরের জন্য দিব? 4 বছরের জন্য দিব। কিন্তু মেশিনের জন্য তো আমরা প্রথম বছরেই লেনদেন পাচ্ছি, এরপর আর কোনো ধরনের জাবেদা পাচ্ছি না। এখন 4 বছর কিভাবে দেখাবো?
দেখেন 4 বছর দেখা গেলে আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট বছরগুলো লিখে দিবেন, কারণ এটা চলমান জের চকে করতেছে। চলমান জের চকে ব্যালেন্স সবসময় কি থাকে, আপ টু ডেট থাকে। এখানে ব্যালেন্স বিডি সিডি এগুলো বের করার প্রয়োজন পড়ে না। তাহলে আমি 2021 2022 সরি 2023 2024 আমি 4টা বছর লিখে দিয়েছি। দেখেন 2021 22 23 24 4টা বছর লিখে দিয়েছি। তার মানে এই 16 লক্ষ টাকা অ্যাসেটস 4টা বছরকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। তার মানে মেশিন হিসাব প্রস্তুত শেষ। ওকে, দেন আমরা অবচয় হিসাব প্রস্তুত করব। তাহলে অবচয় হিসাব প্রস্তুত করতে গেলে দেখেন আমরা তো সবাই জানি এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের টোটাল 3 ধরনের জাবেদা দিতে হয়। একটা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা, একটা হচ্ছে কি ক্রয়ের জাবেদা, সম্পদ মেশিন ক্রয়ের জাবেদা, একটা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা, যেটা আমরা কিভাবে দিই, মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, এটা দিই। আরেকটা জাবেদা দিই অবচয় দাহ্য, অবচয় দাহ্যের জাবেদা। আমরা অবচয় দাহ্য যখন করি তখন অবচয় দাহ্য করলে অবচয় নামক খরচ বৃদ্ধি পাই। তাহলে খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সেজন্য আমরা কি করি, অবচয় হিসাব ডেবিট করি। ওকে, এখন এই অবচয়গুলোকে আমরা কোথায় জমা রাখি? দেখেন অবচয় হওয়ার সাথে সাথে অবচয়গুলোকে আমরা কোথায় জমা রেখেছি, অবচয় সঞ্চিতি ফান্ডে। এখন অবচয় সঞ্চিতি ফান্ড হচ্ছে কোন ধরনের হিসাব, বিপরীত সম্পত্তি হিসাব। কারণ অবচয় সঞ্চিতি ফান্ডটা তৈরি করা হয় কিন্তু সম্পদের বিপরীতে, সেজন্য এটা হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে দেখেন সম্পদ যদি বৃদ্ধি পায় তখন আমরা কি করি, ডেবিট করি। এখন বিপরীত সম্পত্তি হিসাবে যখন 20,000 টাকা আপনি জমা দিয়েছেন, তাহলে বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে যদি ডেবিট হয়, বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। ওকে, তাহলে আমরা কি জাবেদা দিই, অবচয় যখন দাহ্য করি, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, এই জাবেদাটা দিই। দেন এরপরে যে জাবেদাটা দিই এটা হচ্ছে অবচয় হিসাব বন্ধকরণ জাবেদা। কি জাবেদা দিই, অবচয় হিসাব বন্ধ করার জাবেদা, যেটাকে আমরা বলি সমাপনী দাখিলা, যেটাকে আমরা কি বলি, সমাপনী দাখিলা। এখন অবচয় হিসাব বন্ধ করলে কি হয়, দেখেন এই অবচয় যেটা আমরা ধার্য করেছি, দেখেন এই অবচয় যেটা আমরা ধার্য করেছি, এই অবচয়টা আমাদের জন্য খরচ। এখন প্রতিষ্ঠান কি করে, দেখেন বছরের শেষ কার্য দিবসে গিয়ে এই অবচয় যেটা ধার্য করেছে, অবচয়কে প্রতিষ্ঠান তার আয় বিবরণীতে আয়ের বিপরীতে খরচ হিসাবে অবচয়কে দেখাই। আচ্ছা, খরচ হিসাবে যদি আয়ের বিপরীতে আমি অবচয়কে দেখাই, তার ফলে প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ কি বৃদ্ধি পাবে নাকি আয়ের পরিমাণ হ্রাস পাবে? অবভিয়াসলি হ্রাস পাবে। আচ্ছা, আয়ের পরিমাণ যদি হ্রাস পায়, ডেবিট হয় নাকি ক্রেডিট হয়? ডেবিট হয়। আয় বাড়লে ক্রেডিট হয়, ক্রেডিট কমলে ডেবিট হয়। তাহলে আমরা তখন কি করি, আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব, আপনাদের যেটা মন চায় ওটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আয় বিবরণী হিসাব ডেবিট। ওকে, এখন যে অবচয়কে আপনি আপনার আয়ের বিপরীতে দেখিয়ে ফেলেছেন, ওই অবচয় কি আর থাকে না? কারণ আয়ের থেকেই তো আমি অবচয় নামক খরচটা দিয়ে দিয়েছি, তাহলে খরচটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। আচ্ছা, খরচ যখন বৃদ্ধি পায় তখন ডেবিট করি, হ্রাস পেলে কি করি, ক্রেডিট করি। তখন আমরা করি কি, অবচয় হিসাব ক্রেডিট। ওকে, যারা আমরা বুঝে বুঝে জাবেদা দিতে পারি না, মূলত এই 3টা জাবেদা মুখস্থ করলে আমাদের দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের সকল জাবেদা দেওয়া হয়ে যায়। ওকে, আরেকটা জাবেদা আমাদের থাকে, এটা হচ্ছে সম্পদ ক্রয় বিক্রয় জনিত লাভ ক্ষতির জাবেদা। ঠিক আছে, এটা যেহেতু এই অঙ্কে নেই আমি দেখাচ্ছি না, সচরাচর আমাদের এই 3টা জাবেদাই দিতে হয়। ওকে, সো আমাদেরকে তৈরি করতে বলেছেন অবচয় হিসাব, সো আমরা অবচয় হিসাবটা তৈরি করব। তাহলে অবচয় হিসাবের জন্য আমরা কি নেব, খতিয়ান গড় তৈরি করব। তাহলে এটা হচ্ছে জের, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, জাবেদা পৃষ্ঠা, তারিখ। ওকে, তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের।
এটা আমরা করতেছি অবচয় হিসাব। এখন দেখেন প্রত্যেক বছরের অবচয় কিন্তু আমরা অলরেডি বের করেছি। ওকে, তাহলে প্রথম বছর আমরা কত টাকা অবচয় বের করেছি দেখেন, আমরা একটু এই অবচয় সারণীটা দেখলে কিন্তু বুঝতে পারি। প্রথম বছর আমরা অবচয় বের করেছি কিন্তু কত টাকা দেখেন, প্রথম বছর অবচয় নির্ণয় করেছি 3,20,000 টাকা। আচ্ছা, আপনি যখন অবচয় ধার্য করেছেন তখন অবচয় ধার্য করার সাথে সাথে 3,20,000 টাকা ধার্য করার সাথে সাথে আপনি কি এই অবচয় ধার্যের জাবেদাটা দেন নাই? দিয়েছি। তাহলে অবচয়কে এখানে আমরা কিসে দেখিয়েছি? ডেবিটে। কত টাকা? 3,20,000 টাকা। তাহলে অবচয়কে হাইলাইট করা গিয়েছে। আচ্ছা, অবচয় ডেবিটে আছে, তাহলে টাকা আমরা ডেবিটে লিখবো। এখন অবচয়ের বিপরীত হিসাব কি? অবচয় সঞ্চিতি হিসাব, তাহলে আমরা লিখতে পারি। তাহলে অবচয় যেহেতু ডেবিটে ছিল, ডেবিটে টাকাটা লিখবো 3,20,000। ব্যালেন্স আগে থেকে কোনো কিছু নাই, সেজন্য 3,20,000 হবে। অবচয়ের বিপরীত হিসাব কি ছিল? অবচয় সঞ্চিতি হিসাব। এটা হচ্ছে 2021। অবচয় ধার্য করে আমরা ডিসেম্বরের 31 তারিখ। ওকে, দেন এরপরের জাবেদায় আসি। যখন অবচয় হিসাবকে বন্ধ করা হয় তখন আমরা কি জাবেদা দিই? অবচয়কে আমরা কি করি? তখন ক্রেডিট করি। ওকে, তাহলে অবচয়কে আমরা হাইলাইট করতে পেরেছি। অবচয় ক্রেডিট 3,20,000 টাকা। তাহলে আমরা ক্রেডিট পাশে টাকাটা লিখবো। এখন অবচয়ের বিপরীত হিসাব কি? আয় সারাংশ হিসাব। তাহলে আমরা লিখতে পারি অবচয় ক্রেডিট আছে 3,20,000, তাহলে 3,20,000 আমরা ক্রেডিটে লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে বিপরীত হিসাব কি লিখবো? আয় সারাংশ হিসাব। তাহলে এটা হবে ডিসেম্বরের 31 তারিখ। তাহলে 2021 সাল শেষ। এরপর আমরা 2022 সাল যাই। 2022 সালে আমরা অবচয় ধার্য করেছি। কত ধার্য করেছি আমরা একটু অবচয় সারণী থেকে দেখে নিই। দেখেন 2022 সালে কিন্তু আমরা অবচয় ধার্য করেছি কত? 2,56,000 টাকা। তাহলে 2,56,000 টাকা অবচয় ধার্যের সাথে সাথে কি আমরা এই অবচয় ধার্যের এই জাবেদাটা কি দিই নাই? দিয়েছি। তাহলে অবচয়কে হাইলাইট করেছি কোথায়? ডেবিটে 2,56,000 টাকা। এখন অবচয়ের বিপরীত হিসাব কি? অবচয় সঞ্চিত হিসাব। তাহলে আমরা লিখতে পারি অবচয় যেহেতু ডেবিটে ছিল, তাহলে আমরা ডেবিটে টাকা বসাবো 2,56,000। এখন দেখেন যে ব্যালেন্স হচ্ছে 0, তাহলে কত বসবে? 2,56,000 টাকা। এটার বিপরীত হিসাব কি ছিল? অবচয় সঞ্চিতি হিসাব। ঠিক আছে, এখন অবচয় হিসাবকে বন্ধ করার জন্য অবচয় ধার্যের জাবেদা দেওয়ার পরে আমরা অবচয় হিসাবকে বন্ধ করার জাবেদা দিই। এখন অবচয় হিসাবকে যখন বন্ধ করার জাবেদা দিয়েছি তখন ওখানে অবচয় হিসাবকে হাইলাইট করা যায় কিনা দেখেন তো। এই যে অবচয় হিসাব আছে, তাহলে অবচয় কিসে আছে? ক্রেডিটে আছে। কত টাকা? 2,56,000 টাকা। ওকে, তাহলে অবচয়ের বিপরীত হিসাব কি? আয় সারাংশ হিসাব। যেহেতু অবচয় ক্রেডিট আছে, আমরা টাকাটা ক্রেডিটে লিখবো। তাহলে ক্রেডিটে লিখবো 2,56,000 টাকা, প্লাস মাইনাসে মাইনাস, ব্যালেন্স 0। ওকে, তাহলে আমরা লিখতে পারি আয় সারাংশ হিসাব। ওকে, তাহলে 2022 সাল শেষ। এটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। এরপরে 2023 সাল করব, ডিসেম্বরের 31 তারিখ। তাহলে 2023 সালে আমরা কত অবচয় ধার্য করেছি আমরা অবচয় সারণী থেকে দেখে নিই। দেখেন 2,04,800 টাকা অবচয় ধার্য করেছি। আচ্ছা, 2,04,800 টাকা যখন অবচয় ধার্য করেছি তখন আমরা অবচয়ের কি জাবেদা দিয়েছি? অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। অবচয় ধার্যের জাবেদা। এখন অবচয়কে এখানে কি করা যায়? হাইলাইট করা যায়। অবচয় কিসে আছে? ডেবিট আছে 2,04,800 টাকা। তাহলে ডেবিট আছে, ডেবিটে লিখবো। অবচয়ের বিপরীত হিসাব কি আছে? অবচয় সঞ্চিত হিসাব। ওকে, তাহলে আমরা লিখতে পারি ডেবিট আছে, ডেবিটে লিখবো 2,04,800 টাকা। ব্যালেন্স 0 আছে, সেজন্য 2,04,800 টাকা সরাসরি বসে যাবে। ওকে, তাহলে বিপরীত হিসাব কি আছে? অবচয় সঞ্চিতি হিসাব। ওকে, দেন এই অবচয়কে ক্লোজ করার জন্য, অবচয়কে বন্ধ করে দেওয়ার জন্য আমরা কি জাবেদা দিই? অবচয় হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ডেবিট। তাহলে অবচয়কে ক্রেডিটে হাইলাইট করতে পারি 2,04,800 টাকা। তাহলে অবচয় টাকাকে আমরা কোথায় বসাবো? 2,04,800 টাকা ক্রেডিট পাশে বসাবো। কিন্তু অবচয়ের বিপরীত হিসাব কি আছে? আয় সারাংশ হিসাব। তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো 2,04,800। এখন দেখেন প্লাস মাইনাস, ঠিক আছে, করলে 0 ব্যালেন্স আসে। তাহলে কি লিখবো? আয় সারাংশ হিসাব। ওকে, দেন 2024 সালে যাবে আমরা দিব ডিসেম্বর 31। তাহলে 2024 সালে আমরা কত যাবে অবচয় ধার্য করেছি ওটা একটু দেখে নিই। এটা হচ্ছে 1,63,840। তাহলে 1,63,840 টাকা যখন অবচয় ধার্য করেছে, তাহলে অবচয় ধার্যের যাবে আমরা দিয়েছি। তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করেছি। এখন অবচয়কে হাইলাইট করা যাচ্ছে কোথায়? ডেবিটে 1,63,840 টাকা। ওকে, তাহলে 1,63,840 টাকা যদি হয়, অবচয় ডেবিট আছে, ডেবিটে লিখবো। অবচয়ের বিপরীত হিসাব কি আছে? অবচয় সঞ্চিত হিসাব। তাহলে এটা লিখতে পারি
তাহলে ডেবিট আছে 1,63,840, তাহলে ব্যালেন্স হয় 1,63,840, কারণ এখানে জিরো ব্যালেন্স আছে। ওকে, তাহলে এই বড় বড় করে আমরা লিখতে পারি কি অবচয় সঞ্চিতি হিসাব। এখন অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আমরা কি যাবে দাদি, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এই যে দেখেন অবচয়কে আমরা কি করেছি, ক্রেডিট করেছি, তাহলে অবচয়কে হাইলাইট করেছি ক্রেডিট পাশে, সেই জন্য ক্রেডিট পাশে আমরা টাকা বসাবো 1,63,840 টাকা। কিন্তু অবচয়ের বিপরীত হিসাব কি আছে, আয় সারাংশ হিসাব। তাহলে আমরা লিখতে পারি ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে লিখবো 1,63,840 প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এটার নাম দিতে হবে আয় সারাংশ হিসাব। ঠিক আছে, আমরা 4 বছরের জন্য অবচয় হিসাব কি করেছি, প্রস্তুত করেছি। এরই সাথে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালের সৃজনশীল কোয়েশ্চেনটি সলভ করা শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।